হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। আগের দিন আমরা ক্রোমোজোম সম্পর্কে জেনেছিলাম, আর কথা অনুযায়ী আমি যেটা বলেছিলাম যে আজকে জানবো আমরা কোষ চক্র ও কোষ বিভাজন সম্পর্কে। তো চলো শুরু করছি আমাদের আজকের এপিসোড, যেখানে আমরা জানবো কোষ চক্র ও কোষ বিভাজন সম্পর্কে। শুরুতেই বলে নিচ্ছি কোষ চক্র কী। একটা কোষ, সেটা সৃষ্টি হলো, তার জীবনকাল অতিবাহিত হলো এবং সেটি পুনরায় বিভাজিত হয়ে আবার নতুন কোষ সৃষ্টি করলো। এই যে ডিউরেশন বা সময়টা, সেটাকে আমরা কোষচক্র হিসেবে ভাগ করছি। এখন এই কোষের যে জীবনকাল, সেটাকে আমরা মূলত দুটো অংশে ভাগ করি। একটা হচ্ছে ইন্টারফেজ দশা, আরেকটা হচ্ছে মাইটোটিক ফেজ বা বিভাজন দশা। এই ইন্টারফেজ দশাটা বেসিক্যালি হচ্ছে বিভাজন দশা, বৃদ্ধি দশা, যেখানে কোষটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বিভাজন দশায় গিয়ে সেটা বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি হচ্ছে, সেটা পুনরায় এসে আবার বৃদ্ধি দশায় অর্থাৎ ইন্টারফেজে আসছে। ইন্টারফেজের দশাগুলো কি কি? সেটা হচ্ছে G1 S G2, G1 S G2, G1 ফর গ্যাপ 1, S ফর সিনথেসাইজ ফেজ, G2 হচ্ছে গ্যাপ 2। কোন দশায় কি হচ্ছে দেখো, আমি কোষটাকে বিভাজন করার মতন অবস্থায় নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাওয়ার জন্য আমাকে কি কি যেগুলো জিনিস দরকার, মানে হচ্ছে আমি একটা প্যাকেটকে দু টুকরো করবো, সমানভাবে দু টুকরো করবো। তো তার মানে প্যাকেটটার মধ্যে দু টুকরো করার মতন জিনিসপত্র তো থাকতে হবে, তাই না? সেই দু টুকরো করার মতো জিনিসপত্র রাখার জন্যই এই G1 দশা। এই G1 দশাতে আমাদের কি কি হচ্ছে, সবার হচ্ছে যেহেতু আমাকে নতুন করে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি করতে হবে, সেজন্য ডিএনএর সংখ্যা বৃদ্ধি করতে হবে। অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা তো বৃদ্ধি হয় না, পরিমাণটা বৃদ্ধি হয় ডিএনএর। তো ডিএনএর পরিমাণ বৃদ্ধি করার জন্য আমার যা যা আরএনএ দরকার, সেগুলো আমি এই দশায় উৎপাদন করব। এছাড়া বিভিন্ন কোষাঙ্গাণুর সৃষ্টিও এই দশাতেই হবে। এই দশা হওয়ার পর যখন এস দশায় যাব, তখন আমার কি হচ্ছে, তখন আমার যে ডিএনএর সংখ্যা তা দ্বিগুণিত হচ্ছে। অনেকেরই একটা ভুল ধারণা থাকতে পারে যে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণিত হয়। ভুল, ক্রোমোজোম সংখ্যা তো স্থিরই থাকে, আমরা নিজেরাও জানি। ডিএনএর সংখ্যা দ্বিগুণিত হচ্ছে। কীরকমভাবে হচ্ছে একটু দেখো। ধরে নিচ্ছি যে এই দশা শুরু হওয়ার আগে ক্রোমোজোমের অবস্থা এরকম ছিল, এর মধ্যে যে সংখ্যক ডিএনএ ছিল। এখন ডিএনএর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে দেখো তার বাহু বর্ধিত হয়েছে, অর্থাৎ ক্রোমাটিডটা বর্ধিত হয়েছে, কিন্তু নতুন করে কোনো ক্রোমোজোম সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়নি। তো সেই বৃদ্ধির ইন্ডিকেশনটাকে আমরা বলি, যদি 2C অবস্থায় থাকে সেটা 4C, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। কি ডাবল হচ্ছে? ডিএনএ ডাবল হচ্ছে, আর কিছু কিন্তু না। এই ডিএনএর জন্যই আমার পরবর্তীতে যখন ভাগ হবে, ক্রোমোজোমটা আলাদা আলাদা হবে, সমান পরিমাণ জিনিসপত্র যাতে দুটো কোষ পায় সেই ব্যবস্থা করা। G2 হচ্ছে গ্যাপ 2 দশা, অর্থাৎ যেটা ফাইনালি বৃদ্ধি দশা। এখানটাতে আমার বিভিন্ন প্রকারের আরএনএ, এমআরএনএ, আরআরএনএ এসব সংশ্লিষ্ট হবে। এছাড়া আমার সেন্ট্রিওলটা দু প্রান্তে ভাগ হয়ে যাবে, যাতে আমি বিভাজন দশায় যেতে পারি। ঠিক আছে, এই দশা সম্পর্কে মোটামুটি ইন্টারফেস দশা এরকম। তো একটা ওভারঅল চার্ট আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ছবিটা দেখো, এটার মধ্যে এই যে G1 S G2 পরপর আছে। তারপর চলে এসেছে এম দশা, অর্থাৎ মাইটোটিক ফেজ, তাই তো? তো এখন আমরা মাইটোটিক ফেজে যাওয়ার আগে দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে মানুষের শরীরে এই পুরো কোষচক্রটা হতে সময় লাগে মোটামুটি 24 ঘন্টা। তার মধ্যে 23 ঘন্টাই লেগে যায় এদের। আলাদা আলাদাভাবে যদি বলি, তাহলে G1 দশা হতে গেলে 11 ঘন্টা, এস দশা হতে গেলে 8 ঘন্টা, G2 দশার জন্য 4 ঘন্টা। তো 11, 8, 19, 4, 23 ঘন্টা লেগে গেল। আর বাকি 1 ঘন্টা লাগে হচ্ছে এই মাইটোটিক ফেজ বা বিভাজন দশার জন্য। একটা ছোট্ট কথাই মাঝখান থেকে বলতেই হয়, সেটা হচ্ছে এই G1 দশা চলাকালীন যদি কোষচক্রটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, মানে আমার কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে কি হবে, একই জায়গায় অনেকগুলো কোষগুচ্ছ বা কোষ সমষ্টি সৃষ্টি হবে, যেটাকে আমরা টার্ম করছি টিউমার। সেই টিউমার পরবর্তীতে ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে, হতেই হবে এমন কোনো কথা নেই। আর এই G1 দশা চলাকালীন যদি কোষটি হঠাৎ করে মনে করে যে আমি আর বৃদ্ধি দশার সাথে যুক্ত থাকবো না, ভাই বৃদ্ধি হবে না আমার, আমি বৃদ্ধি করবো না, এভাবেই থাকবো, তাহলে সেই অবস্থাকে, বৃদ্ধিরহিত অবস্থাকে আমরা বলি G0 দশা। কি দশা? G0 দশা। উদাহরণ, আমাদের দেহে স্নায়ু কোষ বা ধরো যকৃৎ কোষ, যদিও যকৃৎ কোষ 3-4 বছর পর হয় কিছুটা। এছাড়া ধরো আমাদের পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসি, এগুলো সবই G0 দশার অন্তর্ভুক্ত। ওকে, চলো এবার আমরা চলে যাচ্ছি মাইটোটিক ফেজে। এখন আমরা দেখতে পারলাম যে আমার কোষটা মোটামুটি তৈরি। কি জন্য তৈরি? যে তার বৃদ্ধি হয়ে গেছে, সে এখন বিভাজন হবে। এখন যদি কোষটি আমার দেহকোষ হয়, তবে সেটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে, এবং কোষটি যদি জনন কোষ হয়, তবে কিন্তু সেটা মিওসিস পদ্ধতিতে হবে। কেননা তোমরা জানো যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ দেহকোষ যখন বিভাজন হয়, সেটি সমভাবে বিভাজন হয়, অর্থাৎ
যেই পরিমাণ ক্রোমোজোম সংখ্যা আমার এখানের কোষে আছে ছোটোর থেকে বড় হওয়ার সময়, এখানের কোষেও একই পরিমাণ আছে, কোনো রকম হেরফের হয়নি, অর্থাৎ একই রকমভাবে ক্রোমোজোম সংখ্যাটা এগিয়ে যাচ্ছে বিভাজনের সময়। কিন্তু জনন কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, জনন কোষের ক্ষেত্রে সেটি যদি ডিপ্লয়েড অবস্থায় চলতে থাকে সেটা সমসমান, সেটা আমরা মিওসিস পরের ধাপে যখন পড়বো তখন ক্লিয়ারলি তোমাদের বোঝাবো। আপাতত আমরা জেনে রাখছি যে মাইটোটিক ফেজে আমরা ঢুকে যাচ্ছি মাইটোসিসে, অর্থাৎ দেহকোষ বিভাজনে। তো যদি আমরা দেহকোষ বিভাজন করতে চাই তাহলে আমরা মূলত দুটো ভাগের মধ্যে বিভাজনটা করি, একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস, একটা সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিসে আবার কতগুলো দশা থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে একটু গল্প করছি। সাপোজ দুই ভাইয়ের মধ্যে খুব ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর তারা সম্পত্তি ভাগাভাগি করছে, এটা কিন্তু জাস্ট গল্পের ছলে। যদি তারা ভাগাভাগি করার চেষ্টা করে সেই ক্ষেত্রে প্রথমেই বলবে ভাই জমি ভাগ কর, না, টাকা পয়সারও ভাগাভাগি করতে হবে আগে। ধরে নিচ্ছে আমার কোষের টাকা পয়সা কোথায় থাকছে, নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে টাকা পয়সার ভাগাভাগি, যেটাকে আমরা বলছি নিউক্লিয়াসের ভাগাভাগি বা বিভাজন, সেটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনোসিস। এবং পরবর্তীতে জমির ভাগ করা, বা যে বোঝার জন্য বলছি জমির ভাগ করা, সেটা হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজমিক আউটার পোর্শনটাকে ভাগ করা। ক্যারিওকাইনোসিসের প্রথম দশা হচ্ছে প্রোফেজ। ইন্টারফেজের শেষেই আমাদের কিন্তু সেন্ট্রিওলটা মোটামুটি দুই প্রান্তের দিকে যাওয়া শুরু করে ইন্টারফেজের শেষে। তো আমরা যখন প্রোফেজ দশায় চলে আসলাম, দেখা গেল আমাদের ঠিক ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, নিউক্লিয় পর্দাটা তোমরা দেখতে পাচ্ছ অবলুপ্ত হওয়া শুরু হয়েছে, নিউক্লিওলাস বন্ধ হওয়া শুরু হয়েছে, ভেতরের জলটা বেরিয়ে গেল। জলটা বেরিয়ে যাওয়াতে কী হবে, ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হওয়া শুরু হবে, একদম মানে ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। যারা পেঁচানো সুতোর মতন অবস্থায় ছিল সেটা আর নেই, এখন একদম স্পষ্ট হওয়া শুরু হয়েছে এবং সেন্ট্রিওলটা দুই প্রান্তের দিকে যাওয়া শুরু করলো। ওকে, এখন প্রোমেটাফেজ দশায় কি হয়, প্রোমেটাফেজ যদিও সিলেবাসে নেই, কিন্তু মেটাফেজ ও প্রোমেটাফেজের মাঝখানের যে দশাটা, প্রোমেটাফেজ দশাতে গিয়েই পরিপূর্ণভাবে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসটা অবলুপ্ত হয়। মেটাফেজ দশার আগেই, প্রোফেজ দশায় পুরোপুরি হয় না, প্রোমেটাফেজ দশায় হয়। এরপর চলে যাচ্ছি আমরা মেটাফেজ দশায়। মেটাফেজ দশা দেখতে পাচ্ছ যে বেম সম্পূর্ণভাবে গঠিত হয়ে গেছে। প্রাণী কোষের ক্ষেত্রে এই বেমটা গঠন করছে কে, সেন্ট্রোজোম, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম অনুপস্থিত থাকায় এই ক্ষেত্রে এই কাজটা করছে হচ্ছে মাইক্রোটিউবিউল। তো তারা সারিবদ্ধভাবে মাঝখানে বসে গেছে, মানে আমরা যখন সম্পত্তি টাকা ভাগা করছি যে ভাই এই যে মাঝখানে রাখলাম, এই আমাদের সম্পত্তি আছে, তো এগুলো এখন ভাগ করব কোন দশায়, অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কী হবে, বেমতন্তুর সংকোচন ঘটবে, চেপে যাবে বেমতন্তু। এই সংকোচন ঘটার ফলে ওই ক্রোমাটিড দ্বয়ের মধ্যে বিপরীত একটা বল সৃষ্টি হবে, যার ফলে তারা দুদিকে ছিঁড়ে যাবে। আর আরেকটা ছিল কাইনেটোকার প্রোটিন, আমি আগের দিন বলেছিলাম যে কাইনেটোকার প্রোটিন ওদেরকে পিচ্ছিল করবে, কাইনেটোকান প্রোটিন পিচ্ছিল করবে, যার ফলে তারা কিন্তু দুই দিকে রওনা দেওয়া শুরু করলো, একটা টান অনুভব করলো। অর্থাৎ ওই গল্পের মতন যদি আবার আসি যে এই যে একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার, এভাবে ভাগ করে নিচ্ছি। শেষে টেলোফেজ দশায় যখন আসছি, টেলোফেজ দশায় তারা পরিপূর্ণভাবে দুদিকে চলে গেল, আবার নিউক্লিয় পর্দা চলে আসছে আস্তে আস্তে, নিউক্লিওলাস চলে আসলো, দুটো আলাদা নিউক্লিয়াসের সৃষ্টি হলো, একটি কোষের মধ্যে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হলো। এবং টেলোফেজ দশার শেষেই দেখা যায় যে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন দশার যে সূচনাটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। লাস্ট এখান থেকে একটা কথা বলে দিচ্ছি যে এই চারটা দশার মধ্যে সবথেকে ক্ষণস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, একবারে আমরা আবার ওই ছবিটা দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পরপর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরের দশায়, সাইটোপ্লাজম বিভাজন। বললাম টাকা ভাগ হয়ে গেছে, এবার জমি ভাগ করব। তো জমি ভাগ করার জন্য প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে, যে পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে ক্লিভেজ। অর্থাৎ টেলোফেজ দশার শেষের দিকটা, সাইড দিকটা একটু ভাঁজ হওয়ার চেষ্টা করে। এই যে খাঁজটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলছি ক্লিভেজ। এই খাঁজ ধীরে ধীরে গভীরতর হয়ে দুটো কোষ আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হচ্ছে, কোষের মাঝখানে একটা পাত বা কোষপাত বা প্লেটের মতন ঢুকে যাচ্ছে, সৃষ্টি হয়ে যাচ্ছে। সেই প্লেটটাই একে দুটো অংশে বা দুটো কোষে বিভক্ত করছে। এই কোষপাত কী দ্বারা নির্মিত, সাধারণত ফ্র্যাগমোপ্লাস্ট, তারপর হেমিসেলুলোজ, সেলুলোজ ইত্যাদি দ্বারা এই অংশটি তৈরি হচ্ছে। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তো পরের অংশে আমি নিয়ে আসছি যে অংশগুলো, সেটা হচ্ছে মাইটোসিস ও মিওসিসের তুলনামূলক একটি আলোচনা নিয়ে, এছাড়া কোষ বিভাজনের বিস্তৃত একটু বিবৃতিমূলক আলোচনা নিয়ে, তার সাথে মিওসিস যতটুকুন তোমাদের লাগবে ততটুকুন নিয়ে। তো এতটুকুন দেখে নাও, ভালো মতন পড়ে নাও। অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, পোস্ট করো।
আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কেও কোশ্চেন করতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।